বাংলাদেশের দক্ষিণের উপকূলবর্তী জেলা খুলনা। বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূল ঘেঁষে দাঁড়িয়ে আছে নয়নাভিরাম সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় বন, ম্যানগ্রোভ বন। এমন অপার সৌন্দর্যেরই এক প্রান্তে ছোট্ট এক গ্রামের এক নারী সরস্বতী মণ্ডল। সাগরের অফুরন্ত জলাধারের খুব কাছে বাস হলেও প্রথম যুদ্ধটা তার জলের সাথেই। উপকূলের ৮-১০টা গ্রামের মানুষের মতো দাকপের এই গ্রামেও দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানীয় জলের তীব্র সংকট। আমাদের জলের বেশি সমস্যা হয়। এখন তো বৃষ্টি আছে, আমরা বৃষ্টির জল খাই। বৃষ্টির জলে ট্যাঙ্কিতে দেখেন ধরে রাখিছি, ট্যাঙ্কির জল খাই, বৃষ্টির জল। ওর ভিতরে তো পোকামাকড় আছে, তার ভিতরেও আমাদের খাওয়া লাগে কষ্ট করে। আমার এই রোদে আমরা মাঠে কাজ করি, আমাদের প্রচুর জলের দরকার। জলটা তো ভালো পাইনি, আমরা বৃষ্টির জল খাই। বৃষ্টির জল বেশি খেলে তা গ্যাস হয়, এই জন্য কম কম করে জল খাই আমরা গ্যাসের চাপের জন্য। শুধু পানীয় জলের সংকট নয়, দুর্গম এ অঞ্চলের মানুষদের বড় সংকট জোয়ারের নোনা জল, অসময়ের বন্যা। অনেকটি দেনা করে সরস্বতী মণ্ডল তরমুজের ক্ষেত করেছিল, সব ভেসে গেল নোনা জলে। তার উদ্বাস্তু জীবনের সেই শুরু। স্বামী সন্তান নিয়ে দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়ে এক অনিশ্চিত যাত্রার গল্প এবার। অনেক ঋণ দেনা জড়াই গেলাম, মানে ৩.৫ লাখ টাকায় আমি ঋণ বেঁধে গেছিলাম। পরে আমার মেয়ে জামা এসে বললো, মা আমার বিয়েতে একটা স্বর্ণের চেন দিল, চেনটা বিক্রি করে আমরা যাই ঢাকা শহরে। যাওয়ার পরে আমরা গার্মেন্টসে কাজ করি, কিন্তু ওখানে বেতন পাই মাত্র ৮,০০০ টাকা। ৮,০০০ টাকায় তো আমার আর এইদিকে সংসার চলে না। তখন আমি আস্তে আস্তে যোগাযোগ করে ওখান থেকে বিদেশে চলে গেলাম। জীবিকার তাগিদে দেশ ছাড়িয়ে এবার শুরু হলো সরস্বতী মণ্ডলের প্রবাস জীবন। প্রথম চাকরি হংকংয়ের একটি পরিবারে গৃহকর্মী হিসেবে, কিন্তু সেখানেও বঞ্চনার গল্পগুলো একই রয়ে গেল। ওখানে আমাদের বলেছে ৩৫,০০০ টাকা মাসে বেতন দেবে, বেতন দেয় ১৭,০০০ টাকা। আমার কাজে মন বসতো না, আর ওরা আমার মারতো ওই মেয়েটা। আমি এসি মুছতে যেয়ে একদিন নিচে পড়ে গেছি, ১৬ দিন ভাত খেতে পারিনি। বাঙালি অফিস ওখানে আমার নিয়ে আসে, আমার কলেজে তাহলে তুমি মাকায় চলে যাও, ৩ মাস তোমার খরচে খাবা, তারপরে তুমি মালিক পাবা। এখন আমি মাকায় না নেয় বাংলাদেশে চলে যাও। হংকং থেকে ফিরে এসে আবার অভাবে পড়ে সরস্বতী মণ্ডল। কি কাজ করবে, কোথায় যাবে, অনেক যোগাযোগ করে নিজের এক আত্মীয়ের মাধ্যমে শেষ পর্যন্ত আরও কিছু টাকা খরচ করে পাড়ি জমায় মধ্যপ্রাচ্যে। এবারের গন্তব্য সৌদি আরব। 2 বছর 2 মাস কাজ করলাম, তারপরে করোনা আসলো। করোনার জন্য আমার বাংলাদেশে পাঠিয়ে দিলে। বাংলাদেশে এসে তো আমার আরও কষ্ট, আরও কান্না। আমি কি করব? আমি এত কষ্ট করে বিদেশে গেলাম, এত কষ্ট স্বীকার করে, ছেলে মেয়ে সব ত্যাগ করে, সংসার ত্যাগ করে, মা বাবা আত্মীয় স্বজন সবার কষ্ট আমি চলে গেলাম। শুধু সরস্বতী মণ্ডল নয়, তার মতো প্রায় ৫ লাখ কর্মী করোনাকালে দেশে ফিরে আসেন। দেশে তখন আরেক সংকট, কাজ নেই, উপার্জন নেই, চারিদিকে হতাশা। একদিন ব্র্যাক থেকে দীপন ভাই এসে আমার বলল যে, আপনি কি সরস্বতী দিদি? আমরা করোনার জন্য বিদেশ থেকে আসছে, তাদের একটু ট্রেনিং করাবো, আপনি কি ট্রেনিং করতে পারবেন? খুলনায় 3 দিন যাইতে পারবেন? তারপরে ব্র্যাক থেকে টুম্পা আপা আসলেন, আমার কাউন্সিলিং করলো। উনি আমার যে পরামর্শগুলো দিলেন তাতে আমি একটু শক্ত হয়ে দাঁড়াইছি, আমি একটু সাহস পাইছি। ট্রেনিংয়ের পরে আমি অনেক সবজি চাষ, ধান চাষ, তরমুজ চাষ, মানে পেঁপে চাষ, অনেক কিছু আমার ট্রেনিংয়ে শেখালেন ওনারা। শেখানোর পরে আমি খুব আগ্রহীভাবে ট্রেনিংটা নিলাম। নেওয়ার পরে বাড়ি এসে সেই কাজগুলো করতে থাকলাম আর কি। আমার এখন এই সবজি থেকে মনে করেন সপ্তাহে 4 থেকে 5,000 টাকা আমি সবজি বিক্রি করে পাচ্ছি। ছেলে সবজি চাষ করে আমরা খুব ভালো আছি। আমার ছেলে, আমার হাজবেন্ড নিয়ে আমরা খুব হ্যাপি আছি, আমরা খুব ভালো আছি আর কি। এভাবেই দিন বদলের গল্পগুলো লেখা হয় বাংলাদেশের মানচিত্রের আনাচে কানাচে। এভাবেই দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, দেশে বিদেশে অভিবাসন, আবার ফেরার লড়াইয়ে সরস্বতী মণ্ডলদের মতো লাখো মানুষের সংগ্রাম চলে নিরন্তর এই বাংলাদেশে।